ক্রিং রিং 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 স্বাহা। ওম রিং 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 টিং চিন ফট স্বাহা। হুজুর, হুজুর, এই যে হুজুর, আপনি যেমনটা বলেছিলেন ঠিক সেই রকম একটা বড় সিংহের মাথা নিয়ে এসেছি। রাখ ওটা, আমি ঠিক সময় মতো ওটা যজ্ঞে আহুতি দেব। হুজুর, যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? হুজুর, আপনি গত 3 দিন ধরে এই যজ্ঞের আসন থেকে ওঠেননি, একটানা যজ্ঞ করেই যাচ্ছেন। আর ইতিমধ্যে 101টা মানুষের নরকঙ্কাল আপনি এই যজ্ঞে আহুতি দিয়েছেন। এই বিশাল যজ্ঞের কারণ কি হুজুর? এই যজ্ঞের আগুন থেকে বেরিয়ে আসবে পঞ্চমুখী সাপ। আমার আদেশ মতো পৌঁছে যাবে গোবিন্দপুর গ্রামে। আর তারপর গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে নিজের বিষ উগরে দেবে ও। সবাই ঢলে পড়বে মৃত্যুর কোলে। হ্যাঁ কৃষ্ণ, কেউ বাদ যাবে না ওর হাত থেকে। একে একে সবাই মরবে, ওদের মরতেই হবে। তারপর আমি কৃষের বাড়ি থেকে কৃষের বাঁশিটা চুরি করে নেব। ব্যাস ব্যাস, আমি হয়ে যাব সর্বশক্তিমান। আমার প্রণাম গ্রহণ করুন সৃষ্টিকর্তা। বলুন, আমি আপনার কিভাবে সেবা করতে পারি? অবশেষে অবশেষে আমার যজ্ঞ সফল হয়েছে। শোনো পঞ্চমুখী, তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো কৃষ এবং গোবিন্দপুর গ্রামকে ধ্বংস করে দেওয়া। ওই গ্রামের কোনো মানুষ যেন বেঁচে না থাকে। যথাজ্ঞা। এই নে, মলিনা কাকিমার থেকে জিলিপি কিনে এনেছি, সবাই মিলে একসাথে খাবো। সত্যি তোমার মনটা কিন্তু খুব বড়। তুমি যাই খাও আমাদের সাথে ভাগ করে খাও, কখনো একা একা খাও না। আমাদের এই গোবিন্দপুর গ্রামের এটাই তো বিশেষত্ব। গ্রামের প্রত্যেক মানুষ প্রত্যেকের পাশে সব সময় থাকে। হ্যাঁ, এটা কিন্তু তুই খুব খাঁটি কথা বলেছিস। এই নে, এই খুশিতে মিষ্টি মুখ কর। কি হলো, তুমি এরকম দৌড়চ্ছ কেন গো? আর বলিস না বাবা, তোদের শঙ্কর কাকুকে সাপে কেটেছে, পুরো শরীরটা নীল হয়ে গেছে। জ্ঞান নেই, কি করব আমি বুঝতে পারছি না। সে কি বলছো, শঙ্কর কাকুকে সাপে কেটেছে? হ্যাঁ রে, তোদের কাকু ক্ষেত থেকে ফিরে ঘরে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ আমি রান্নাঘর থেকে ওর চিৎকারের আওয়াজ শুনি। গিয়ে দেখি একটা বড় 5 মুখী সাপ ঘর থেকে বেরিয়ে গেল, আর ও অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে। 5 মুখী সাপ ঘরের মধ্যে ঢুকলো কি করে? আমি এসব কিছুই বুঝতে পারছি না। আমি আপাতত সাপুরিকে ডাকতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওইদিকে যাও, আমরা যাচ্ছি বৈদ্যমশাইয়ের কাছে। ঠিক আছে। বৈদ্যমশাই, এত ভিড় কেন? আর বলিস না বাবা, গ্রামে আজ সকাল থেকে পর পর সাপে কামড়ানোর ঘটনা ঘটছে। এ কি বলছেন, এ কি করে সম্ভব? গোবিন্দপুর গ্রামের এতগুলো পরিবারে একসাথে সাপে কামড়ানোর ঘটনা ঘটেছে, আমি তো শুনেই অবাক হয়ে যাচ্ছি। আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে, এটা নিতান্তই কাকতালীয় ঘটনা নয়। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। বৈদ্যমশাই, ওইদিকে শঙ্কর কাকুকেও সাপে কামড়েছে। আপনি দয়া করে ওনার জন্য কিছু একটা ওষুধ দিন, আমরা কাকুর কাছে পৌঁছে দেব। ঠিক আছে বাবা, ঠিক আছে, দাঁড়া আমি দিচ্ছি। কিচ্ছু ভালো লাগছে না, সারা গ্রামে আজ সকাল থেকে যেন একটা ঝড় উঠেছে। সত্যি গো, প্রত্যেকটা ঘর থেকে শুধু হাহাকার, কান্নার আওয়াজ কানে আসছে। কাল রাত অব্দি কিন্তু আমাদের গ্রামে সব ঠিক ছিল। কে জানে আজ সকালে কার কুদৃষ্টি পড়লো আমাদের গোবিন্দপুর গ্রামের ওপর, সব ছাড়খাড় করে দিল। কি ব্যাপার কৃষ্ণাদা, তুমি এরকম চুপ করে আছো কেন? তুমি তো কিছু বলো। আমার মন বলছে ব্যাপারটা সাধারণ নয়, এর মধ্যে নিশ্চয়ই কারো চক্রান্ত আছে।
এই এক্ষুনি ওইদিকে চল, দেখ হরিণটা চোট পেয়েছে। হরিণ বন্ধু, তুমি খুব কষ্ট পাচ্ছিলে তাই না? এই দেখো, আমি তোমার পায়ের কাঁটাটা টেনে বার করে দিয়েছি, তোমার আর কোনো কষ্ট হবে না। অনেক ধন্যবাদ বন্ধু, আমি সত্যিই খুব ব্যথা পাচ্ছিলাম। তুমি আমার অনেক বড় উপকার করলে। এবার আমিও তোমার একটা উপকার করব। কি উপকার করবে তুমি? আমি জানি গোবিন্দপুর গ্রামে আজ সকাল থেকে বহু মানুষকে সাপে কামড়েছে। তুমি কি করে জানলে? তুমি কি আমাদের কোনো সমাধান দিতে পারো? গ্রামের ঈশান কোণে যেতে পারো যদি, পাবে এক ধান ক্ষেত, তার পাশে নদী। সেই নদী পার করে যেতে হবে সোজা, সেটা আছে সোনার গাছ, দড়ি দিয়ে বাঁধা। সেই গাছে সোজাসুজি আছে এক ঘর, সেই ঘরে বসে আছেন শিব শঙ্কর। তিনি যদি দয়া করেন পাবে ফিরে প্রাণ, তার কাছে রয়েছে সব সমস্যার সমাধান। চারিদিকে শুধু জল আর জল, কোনো লোকালয় নেই। এই, আমরা ঠিক দিকে যাচ্ছি তো? হ্যাঁ, হরিণ তো এই পথ নির্দেশিকাই দিয়েছিল। ঈশান কোণে সোজা হেঁটে এসেই তো আমরা এই নদীটা পেলাম। এবার সবাই চোখ খোলা রাখিস, দেখিস কোথাও সোনার গাছ দেখতে পাস কিনা। ওই দেখো, ওইদিকে একটা চকচকে বড় গাছ দেখতে পাচ্ছি। ওটাই সেই সোনার গাছ নয় তো? দাঁড়া, ওইদিকে এবার নৌকা ঘোরাতে হবে। হরিণের কথা মতো সোনার গাছ তো পেলাম, দূরে একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। এলাকায় আর কোনো ঘর নেই, তার মানে ওই ঘরটাই আমাদের গন্তব্য। হে শিব শঙ্কর, আমাদের সাহায্য করুন প্রভু। আমি জানি তোমরা এখানে কেন এসেছো। শোনো, বল্লাল ওর কালো জাদু দিয়ে তৈরি করেছে ওই পঞ্চমুখী সাপকে। ওকে বলেছে গোবিন্দপুর গ্রামকে ছারখার করে দিতে। ও নিজের কাজ করছে মাত্র। ওর ক্ষমতা এতটাই যে কোনো সাপুড়ে ওকে ধরতে পারবে না, আর ওর বিষের ওপর কোনো ওষুধ কাজ করবে না। তাহলে এখন উপায়? এই ঘরের দক্ষিণ পশ্চিম দিক বরাবর সোজা হেঁটে গেলে তোমরা একটা বড় গুহা পাবে, কাল নাগিনীর গুহা। সেই গুহার মধ্যে থাকে এক শয়তান রাক্ষসী, কিন্তু তার কাছে রয়েছে এক জাদু ঘড়া। সেই ঘড়ার জল যদি তোমরা তোমাদের গ্রামে যাদের যাদের সাপে কামড়েছে তাদের মাথায় ঠেকাতে পারো, তাহলেই তারা পুনরায় সুস্থ হয়ে উঠবে। কিন্তু একটা কথা মনে রেখো, ওই গুহার কাছে পৌঁছানোর আগে তোমরা বিভিন্ন মায়া পরীক্ষার সম্মুখীন হবে, আর সেই পরীক্ষাগুলো যদি তোমরা পাশ করতে পারো তবেই সেই গুহা অবধি পৌঁছতে পারবে। আপনি আমাদের আশীর্বাদ করুন। বিজয়ী ভাবা। এ বাবা, রাস্তা তো শেষ, এবার তো সুড়ঙ্গের ভেতর দিয়ে যেতে হবে। কিন্তু সুড়ঙ্গের সামনে তো পাহারা রয়েছে। চল, যিনি পাহারায় আছেন তার সাথে গিয়ে কথা বলি। কে তোমরা? কি চাও? আমরা কাল নাগিনীর গুহার খোঁজে এসেছি। তার জন্য তোমাদের এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে আপনি দয়া করে আমাদের সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করতে দিন। দিতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তোমাদেরকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। করুন, কি প্রশ্ন? আগে এখানে একটা বড় সুন্দর জুঁই ফুলের গাছ ছিল। সেই গাছে সোনার জুঁই ফুটতো, কিন্তু কিছু বছর যাবত আর আমার গাছের ফুল ফোটে না। গাছটা শুকিয়ে গেছে কেন? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেব, কিন্তু তার জন্য আমার কিছুটা সময় দরকার। আগে আমাদের যেতে দিন, আমরা ফিরতি পথে আপনার প্রশ্নের উত্তর দিয়ে তবেই যাব। আচ্ছা, ঠিক আছে, যাও। এই গুহাটা দেখেই আমার বেশ ভয় ভয় করছে। হ্যাঁ, কি ভয়ঙ্কর দেখতে। আমাদের ভয় পেলে হবে না, গ্রামের কতগুলো মানুষ কষ্টে ভুগছে। আমাদের এক্ষুনি গুহার ভিতরে ঢুকতে হবে। ওরে বাবা, এখানে তো কত সাপ, ঘোড়ার দিকে এগোবো কি করে? তুমি কে? কাল নাগিনীর গুহাতে এসেছিস আর কাল নাগিনীকে চিনতে পারছিস না? ও দিদা, তুমি বুঝি কাল নাগিনী? আমরা সত্যিই চিনতে পারিনি গো, আমাদের ক্ষমা করে দাও। এই ছেলে,
তুই কি নামে আমায় ডাকলি রে? কেন দিদা বলে ডাকলাম? তুমি তো আমার দিদার মতোই। না না, এটা হতেই পারে না। আমি কাল নাগিনী, আমি সাপেদের রানী। আমি তোর দিদা হতে পারি না। সাপেদের রানী তো কি আছে, তুমি আমাদের দিদা আর আমরা তোমার নাতি নাতনি। তুই আমায় দিদা বললি? আজ অব্দি কেউ আমাকে এতটা ভালোবাসেনি রে। ভালোবাসলে হয়তো আমি এরকম শয়তান বুড়ি হতাম না। তা বাছা, তোরা এখানে এসেছিস কেন? জানিস না এখানে পদে পদে বিপদ? জানো দিদা, আমাদের গ্রামে পঞ্চমুখী সাপ উৎপাত শুরু করেছে। আজ সকাল থেকে বহু মানুষকে সে কামড়েছে। জঙ্গলের এক সাধু বাবা বললেন, যদি কালনাগিনীর গুহার এক ঘড়া জল আমরা গ্রামে নিয়ে যেতে পারি আর যাদের কামড়েছে তাদের মাথায় ঠেকাতে পারি, তাহলেই তারা আবার সুস্থ হয়ে উঠবে। তাই আমরা এই গুহায় এসেছি গো। তুমি আমাদের ওই ঘড়ার জলটা দেবে গো দিদা? এত ভালোবেসে চাইলে আমি তো আমার প্রাণ দিয়ে দেব। তুই তো একটা সামান্য ঘড়া জল চাইছিস রে বাছা। নিয়ে যা, নিয়ে যা। ঘড়ার জল আর ওই পঞ্চমুখী সাপকে আমি জব্দ করছি। তারা ওর বিষ দাঁত আমি এখান থেকে উপড়ে ফেলে দেব। মানুষ কামড়ানো ওর বেরিয়ে যাবে। দিদা, তুমি খুব ভালো। তুমি যদি আজই জল না দিতে তাহলে আমরা খুব বিপদে পড়তাম গো। বিপদ বলতে মনে পড়লো দিদা, পথে একজন আমাদের একটা প্রশ্ন করেছে, তার উত্তর তুমি আমাদের বলে দাও, নইলে আমরা যে ফিরতে পারবো না গো। আগে এখানে একটা বড় সুন্দর জুঁই ফুলের গাছ ছিল। সেই গাছে সোনার জুঁই ফুটতো, কিন্তু কিছু বছর যাবত আর আমার গাছের ফুল ফোটে না। গাছটা শুকিয়ে গেছে। কেন? শোন বাছা, ওই সোনার জুঁই ফুলের গাছ শিকড় থেকে উপড়ে গেছে, তাই ওই গাছে আর ফুল হচ্ছে না। ওকে বলবি বেশি করে মাটি দিয়ে ওই গাছের যত্ন নিতে। আর মাটির নিচে বেশ কিছু ইঁদুর বাসা বেঁধেছে, সেগুলো তাড়াতে, তাহলেই আবার ফুল হবে। তোমাকে অনেক ধন্যবাদ দিদা। এবার আমাদের ফিরতে আর কোনো বাধা নেই। জুঁই ফুলের গাছের শিকড় মাটির উপরে উঠে এসেছে। গাছে অনেক বেশি করে মাটি দিয়ে যত্ন নিতে হবে। আর মাটির নিচে কিছু ইঁদুর বাসা বেঁধেছে, সেগুলোকেও তাড়াতে হবে, তাহলেই আবার নতুন ফুল আসবে। কালনাগিনীর গুহার জল ছোঁয়াতেই সকলে আবার সুস্থ হয়ে যায়। কৃষ রানী আর বলাইয়ের সব পরিশ্রম সফল হয়। অন্যদিকে পঞ্চমুখী সাপ নিজের বিষ দাঁত হারিয়ে পুনরায় বল্লালের অগ্নিকুণ্ডে বিলীন হয়ে যায়।